বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আল্লাহ পাকের অশেষ রহমতে নিশ্চয়ই সকলেই ভালো আছো এবং নিজ বাড়িতে অবস্থান করছো। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি কোনো আগন্তুক নই কবি আহসান হাবীবের রচিত কবিতাটি নিয়ে। এই কবিতাটির মূল বিষয়বস্তু গত ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি। আজ তোমাদের সঙ্গে আলোচনা করব কবি পরিচিতি এবং কিছু প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা, অনুধাবনমূলক প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা। তাই এসো প্রথমেই আমরা কবি পরিচিতিটি জেনে নেই। লক্ষ্য করো, আহসান হাবীব 1917 সালের 2রা জানুয়ারি পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বরিশালের ব্রজমোহন কলেজে আইএ পর্যন্ত অধ্যয়ন করেন। কর্মজীবনে তিনি সাংবাদিকতাকেই পেশা হিসেবে গ্রহণ করেন। লক্ষ্য করো, কত সালে জন্মগ্রহণ করেন? 1917 সালে। কোথায়? পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে। এখন লক্ষ্য করো, গভীর জীবনবোধ ও আশাবাদ তার কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে। তাহলে তার কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা কোনটি দান করেছে? গভীর জীবনবোধ ও আশাবাদ। তার কবিতার স্নিগ্ধতা পাঠক চিত্তে এক মধুর আবেশ সৃষ্টি করে। তিনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এবং আর্তমানবতার সপক্ষে বক্তব্য রেখেছেন। তাহলে তিনি কিসের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন? সামাজিক বৈষম্যের বিরুদ্ধে। ঠিক আছে। তার প্রথম কাব্যগ্রন্থ রাত্রি শেষ। প্রথম কাব্যগ্রন্থের নাম কি? রাত্রি শেষ। এছাড়া ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব, এগুলো তার হচ্ছে কাব্যগ্রন্থ। এগুলো কোন ধরনের গ্রন্থ? এগুলো বহু নির্বাচনী প্রশ্নে আসে। অবশ্য মনে রাখতে হবে যে প্রথম কাব্যগ্রন্থ রাত্রি শেষ, তারপরে ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব, এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ। ছোটদের জন্য তিনি কবিতার বই রচনা করেছেন। সেটা কি? দেখো, জ্যোৎস্না, রাতের গল্প ও ছুটির দিন দুপুরে, এগুলো হচ্ছে ছোটদের জন্য তার কবিতার বই। রানী খালের সাঁকো তার কিশোর পাঠ্য উপন্যাস, অর্থাৎ কিশোরদের উপযোগী উপন্যাস। আহসান হাবীব তার সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমি ও 21 পদক পুরস্কার লাভ করেন। দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে 1985 সালের 10 জুলাই তার জীবনাবসান ঘটে। লক্ষ্য করো, কত সালে মৃত্যুবরণ করে, তখন মৃত্যু আগ মুহূর্ত পর্যন্ত তিনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা মনোযোগ সহকারে পাঠ করবে। এখন লক্ষ্য করো, কিছু অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কে আমরা এখন আলোচনা করব। কবিতাটির নাম কি? আমি কোনো আগন্তুক নই। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো যে আমি কোনো আগন্তুক নই, কবি এই কথা বলেছেন কেন? বুঝিয়ে লেখো। কিংবা কবি নিজেকে আগন্তুক বলতে চান না কেন? এই যে একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে আসতে পারে। লক্ষ্য করো, এই কবিতাটিতে আমরা কি দেখেছি? প্রথমে আমরা জ্ঞানমূলক উত্তর লিখব। কি লিখব? যে এই বাংলার মাটিতে কবি বেড়ে উঠেছেন বা জন্মগ্রহণ করেছেন বলে কবি নিজেকে কোনো আত্মীয় বা আগন্তুক বলে পরিচয় দিতে চান না। এখন এই বিষয়টিকে লক্ষ্য করো, আমরা ব্যাখ্যা করব কিভাবে। যে কবি কি বলতে চান না? যে এদেশের আলো বাতাসে, এদেশের ধুলা মাটির গন্ধ লেগে আছে কবির শরীরে। তিনি নিজের অস্তিত্বকেই তিনি অনুভব করেন। এদেশের প্রকৃতির মধ্যে, এদেশের অতি তুচ্ছ বস্তুর মধ্যে নিজেকে তিনি খুঁজে পান। তিনি নিজের পরিচয় খুঁজে পান দেশের দরিদ্র মানুষের কাছে। কবিতার সমস্ত কবিতাটিতে দেখবে যে প্রকৃতির বর্ণনা এসেছে, দরিদ্র মানুষের বর্ণনা এসেছে, সবকিছুর বর্ণনা এসেছে। এখন এই যে
নিজেকে তিনি সবকিছুর মাঝে খুঁজে পাচ্ছেন। এই খুঁজে পাওয়ায় অর্থাৎ তিনি প্রকৃতির এই জন্মভূমির প্রত্যেকটি বস্তুর সঙ্গে মিশে আছেন বলে তিনি নিজেকে কোনো আগন্তুক বলে পরিচয় দিতে ইচ্ছুক নন। বুঝতে পেরেছ? এখন আসলে আমরা এই ধরনের প্রশ্ন আসলে কিভাবে লিখব, ঠিক এইভাবে উত্তরগুলো করব, ব্যাখ্যা বিশ্লেষণ করব। এরপরে দেখো, খোদার কসম আমি ভিনদেশী পথিক নই। লক্ষ্য করো, বইয়ে লক্ষ্য করো, আমি কোনো অভ্যাগত নই। খোদার কসম আমি ভিনদেশী পথিক নই। এখন এই যে আমি ভিনদেশী পথিক নই বুঝিয়ে লেখো। কবি কেন এই কথাটি বললেন যে আমি ভিনদেশী পথিক নই? এই কথাটি কবি কেন বলেছেন? আমরা এর জ্ঞানমূলক উত্তরে কি লিখব? যে কবি এদেশের সন্তান, এদেশের মাটির সঙ্গে কবির যে অস্তিত্ব মিশে আছে, এই অস্তিত্ব মিশে আছে, এই প্রসঙ্গটি, এই বিষয়টি অবতারণা করতে গিয়ে কবি খোদাকে সাক্ষী রেখেছেন বা খোদার কসম করেছেন বা আলোচ্য উক্তিটি করেছেন। এইভাবে লিখব। তারপরে কি লিখব? যে এদেশের প্রকৃতির মাঝে কবি কি পান? নিজের অস্তিত্বকে খুঁজে পান, কেননা তিনি এদেশে জন্মগ্রহণ করেছেন, এদেশের আলো বাতাসে তিনি বড় হয়েছেন। তাই তিনি সৃষ্টিকর্তার নামে শপথ নিচ্ছেন যে তিনি এদেশের সন্তান, তিনি অন্য কোনো ভিন্ন দেশের নন। ঠিক আছে? অর্থাৎ নিজের যে এই দেশেই তিনি অবস্থান করছেন, এই দেশেই ছিলেন, এই অবস্থানটিকে তিনি জোরালো করার জন্য খোদার অবতারণা করেছেন, খোদার নামে কসম করছেন। বুঝতে পেরেছ? এরপরে এসো, কবি কি বলেছেন? সর্বত্র থাকা বলতে কি বুঝিয়েছেন, অথবা এই যে এই পংক্তিটিকে সর্বত্র থাকা বলতে কি বুঝিয়েছেন, বা এখানে থাকার নাম সর্বত্র থাকা, পংক্তিটি ব্যাখ্যা করো। এই যে পংক্তিটি, এখানে থাকার নাম সর্বত্র থাকা। লক্ষ্য করো, এই যে এখানে থাকার নাম সর্বত্র থাকা, এই যে সর্বত্র থাকা, এই সর্বত্র থাকা বলতে কবি কি বুঝিয়েছেন? ঠিক আছে? এখন দেখো যে সর্বত্র থাকা বলতে কবি সমগ্র বাংলা ভূখণ্ডে তার যে অবস্থান বা অস্তিত্ব যে আছে, সেই অস্তিত্বকে তিনি নির্দেশ করেছেন বা বোঝাতে চেয়েছেন। তিনি বাংলার সন্তান, বাংলার ভূখণ্ডের এই যে সবুজ শ্যামলিমা প্রকৃতি, এই শ্যামলিমার মাঝে তিনি বেড়ে উঠেছেন। তার শৈশব, কৈশোর, যৌবন, তিনি সমস্ত কিছুই কি করেছেন? এই দেশে কাটিয়েছেন। এই মাটির সঙ্গে তার সত্তা মিশে আছে, তাই না? তো প্রকৃতির গাছপালা কবিকে চেনে। তারপরে লক্ষ্য করো, এই যে গাছপালা চেনে, জোনাকি চেনে, শিকারি, মাছ শিকারি যে মাছরাঙা, সেই মাছরাঙা পর্যন্ত কবিকে চেনে। আবার এখানে লক্ষ্য করো যে অকাল বার্ধক্যে নত কদমালী, জমিলার মা, এই যে দরিদ্র শ্রেণীর প্রতিনিধি, এরা সবাই কবিকে চেনে। তাই কবি বলছেন যে এখানে সর্বত্র থাকা বলতে কবি কোনো নির্দিষ্ট স্থান বা গ্রামকে বোঝাননি, তিনি কি করেছেন? সমগ্র বাংলাকে বুঝিয়েছেন। ঠিক আছে? এই কারণে তিনি বলছেন যে এখানে থাকার নাম সর্বত্র থাকা, সারা দেশে থাকা। ঠিক আছে? এরপরে এসো, কদমালীর ক্লান্ত চোখে আধার কেন ব্যাখ্যা করো, বা কদমালী অকাল বার্ধক্যে নত কেন? কদমালী ক্লান্ত চোখে আধার কেন, কিংবা কদমালী দেখো অকাল বার্ধক্যে নত কদমালী, তার ক্লান্ত চোখে আধার আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। এখন এই যে কদমালীর কেন অকাল বার্ধক্যে নত, এখানে কদমালীকে কিসের প্রতিনিধি হিসেবে অবতারণা করেছেন? আমাদেরকে জ্ঞানমূলক উত্তরে সেই জিনিসটি তুলে ধরতে হবে। কি বলেছেন? অভাব দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত বলে কদমালী আজ অকাল বার্ধক্যে নত। কদমালী কি? এখানে কদমালী হচ্ছে গ্রামীণ দরিদ্র শ্রেণীর প্রতিনিধি, যারা খেটে হাড় ভাঙা খাটুনি বা পরিশ্রম করে তাদের খাদ্য উপার্জন করে। এখানে কবি বলছেন এই আমি কোনো আগন্তুক নয়। এই কবিতায় জন্মভূমির সঙ্গে নিজের যে সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততা, এদেশের মানুষের সঙ্গে তার যে সম্পর্ক, সেই দিকটি তুলে ধরেছেন। এখানে তিনি গ্রামের পথ ঘাট, পথ প্রান্তরের মতো সরু পথ, মানে ওই যে ধান ক্ষেত, নদীর কিনারা, সেখানকার মানুষ, কদমালী, জমিলার মা প্রভৃতির অবতারণা করেছেন। কবি নিজের পরিচয় দিতে গিয়ে অভাবের কারণে না খেতে পাওয়া ক্লান্ত কদমালীর কথা স্মরণ করেছেন। চিকিৎসার অভাবে যে অকাল বার্ধক্যের শিকার হয়েছে,
সেই কদমালীকে কবি এখানে কি করেছেন, গ্রামীণ দরিদ্র মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরেছেন যে তিনি এই কদমালীও কবির একজন স্বজন, মানে আত্মীয়, আত্মার আত্মীয়, তিনি এদের থেকে বিচ্ছিন্ন কেউ নন। এই জিনিসটি তুলে ধরতেই তিনি কদমালীর অবতারণা করেছেন। এখন লক্ষ্য করো এর পরের প্রশ্নে কি বলছে। আমি আশা করব যে সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রশ্নগুলোর যথাযথভাবে উত্তর করতে পারবে এবং তোমরা কি করতে পারবে যে কি বলে সুন্দরভাবে প্রত্যেকটি জ্ঞানমূলক প্রশ্ন, তারপরে অনুধাবনমূলক প্রশ্ন, এইগুলোর উত্তর করতে পারবে। এরপরের প্রশ্ন দেখো, বৈঠায় লাঙ্গলে কবির হাতের স্পর্শ লেগে আছে কিভাবে, বুঝিয়ে লেখো। বৈঠায় লাঙ্গলে কবির হাতের স্পর্শ লেগে আছে কিভাবে। এখন এই প্রশ্নের এই যে উত্তর আমরা কিভাবে করব, দেখো এই যে হাত রাখো বৈঠায় লাঙ্গলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর, মানে কি নিজের অস্তিত্ব, নিজের অবস্থান, নিজে যে এই বাংলায় আছেন, তিনি যে ভিনদেশী প্রতীক নন, সেই জিনিসটিকে জোরালো করতে গিয়ে লাঙ্গল, বৈঠা এগুলোর অবতারণা করেছেন। লক্ষ্য করো এখন এর জ্ঞানমূলক উত্তরে আমরা কি লিখবো, যে বৈঠায় লাঙ্গলে কবির হাতের স্পর্শ গভীরভাবে লেগে আছে বুঝাতে কবি আলোচ্য উক্তিটির অবতারণা করেছেন। মূলত কবি কি করেছেন, জন্মভূমির সাথে নিজের যে বন্ধন এবং মানুষের অবিচ্ছেদ্য যে সম্পর্কের দিকটি, সেই দিকটি এই পংক্তির মধ্য দিয়ে তুলে ধরেছেন, তাই না। এখানে গ্রামীণ জনপদের সঙ্গে নিবিড় বাঁধনে বাঁধা মানুষের জীবনের দিকটি ফুটে উঠেছে। নদীমাতৃক দেশের নৌকার প্রচলন অনেক আগে থেকে আছে, মানুষ এখনো নৌকা চালায়, মাছ ধরে, নৌকায় করে পণ্য আনা নেওয়া করে, এটা তোমরা জানো। এদেশের অধিকাংশ মানুষই কি কৃষি কাজ করে, লাঙ্গল দিয়ে জমি চাষ করে। এটা আগে করতো যে মানুষ লাঙ্গল দিয়ে জমি চাষ করত। এখন কি করে, এখন সেইখানে বিজ্ঞান প্রযুক্তির উন্নয়নের ফলে লাঙ্গলের জায়গায় ট্রাক্টর দখল করে নিয়েছে। তারপরেও কবি এই কবিতায় সেই লাঙ্গলের প্রসঙ্গটি অবতারণা করেছেন, কারণ কবি অনুভব করেন যে লাঙ্গল জমিতে ফসল ফলায়, যে বইটা দিয়ে নৌকা চালনা করা হয় সেগুলো তার কবির হাতের স্পর্শ লেগে আছে, ফলে তিনি কারো অচেনা নন, অপরিচিত কেউ নন। বৈঠায় লাঙ্গলে কবি তার হাতের যে স্পর্শের কথা বলেছেন তা তিনি আপন সত্তায় গভীরভাবে অনুভব করেছেন এবং এই অবতারণার মধ্য দিয়ে তিনি বোঝাতে চাচ্ছেন যে তিনি এখানকার চিরচেনা স্বজন, কোনো আত্মীয় নন, আগন্তুক নন কিংবা অভ্যাগত নন। ঠিক আছে, এরপরে দেখো যে আমি শাপনিক নিয়মে এখানেই থাকি বলতে কবি কি বুঝিয়েছেন। ঠিক আছে, এই যে স্বপ্ন, আগে এসো, এই যে আমি শাপনিক নিয়মে এখানেই থাকি, আমার অস্তিত্বে গাথা মাটির স্পর্শ। এখন এই যে শাপনিক নিয়মে এখানে থাকা, এই শাপনিক নিয়মে আমি শাপনিক নিয়মে এখানেই থাকি বলতে কি বুঝিয়েছেন, আসলে স্বপ্ন কি। কবি কথার দ্বারা স্বদেশের সর্বত্রই যে তিনি অনুভবে, নিজের অনুভূতিতে বিরাজ করছেন, অনুভবের মধ্য দিয়ে বিরাজ করছেন, সেই বিষয়টির অবতারণা করতে চেয়েছেন। এই যে আমাদের এই দেশ, আমাদের জন্মভূমি বাংলাদেশ, এটি দেশটি আমাদের কাছে স্বপ্নময় একটি দেশ। এই দেশের গ্রাম্য প্রকৃতি, গ্রাম্য জীবনাচার, জীবনের ধরন প্রতিটি স্বপ্নের স্পর্শে মাখা, আর কবি সেই স্বপ্নময়তাকে ধারণ করে বেড়ে উঠেছেন, তাই না। কোনো কবি বলেছেন ছবির মতো দেশ, কেউ আবার আহসান হাবিব এই কবিতায় বলেছেন শাপনিক নিয়ম, তাই না, স্বপ্নময় দেশ। এই যে অবারিত স্বপ্নের মতো কবি যেখানে ছিলেন, এখনো তিনি সারা দেশের অস্তিত্বের সঙ্গে মিশে আছেন। এই যে নিজের স্বপ্নে অর্থাৎ অনুভবে দেশের প্রত্যেকটি বিষয়ের সাথে মিশে থাকার দিকটি কবি এই পংক্তিটির মধ্য দিয়ে তুলে ধরেছেন, বুঝতে পেরেছ। এরপরে দেখো, জমিলার মার শূন্য খাখা রান্নাঘর থালা সব চিনি। এই যে জমিলার মার শূন্য খাকা রান্নাঘর, এই যে শূন্য খাখা রান্নাঘরের অবতারণা বলতে কবি কি বুঝিয়েছেন, যে অভাবের কারণে জমিলার মার রান্নাঘর আজকে শূন্য,
এখানে জমিলার মা কাদের প্রতিনিধি? আমি কোনো আগন্তুক নয় কবিতায় জমিলার মা অভাবী, অসহায়, দুর্দশাগ্রস্ত দরিদ্র মানুষের প্রতিনিধি, তাই না? যারা কি করে না, দুবেলা তাদের অন্ন সঠিকভাবে জোটাতে পারে না, খাদ্যের অভাবে যারা রান্নাঘর শূন্য, থালা শূন্য, খাকা করছে, খাবারের থালা শুকনো পড়ে থাকে, কাজ জোটাতে পারে না বলে তারা খাদ্যও জোটাতে পারে না। এই যে নিম্ন শ্রেণীর অভাবী মানুষের সঙ্গে কবির পরিচয়, এদের সঙ্গে কবির পরিচয় অত্যন্ত নিবিড় এবং গভীর। এই যে এই পংক্তিটির মধ্য দিয়ে মূলত কবি এই তার যে দরিদ্র শ্রেণীর সঙ্গে সম্পর্কের দিকটি সেটি তুলে ধরতে চেয়েছেন। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি যে কয়েকটি অনুধাবনমূলক প্রশ্নের আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা ভালোভাবে প্রশ্নগুলো অধ্যয়ন করবে। আরও কয়েকটি প্রশ্ন, যেমন আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস, বুঝিয়ে লেখো। এরপরে তারা জানে আমি কোনো আত্মীয় নই, কবি কথা কেন বলেছেন? এই যে এই বিষয়গুলো, এই প্রশ্নগুলা তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়বে। আর তোমরা ভালো থাকবে, সকলেই নিরাপদে থাকবে, সাবধানে থাকো। ধন্যবাদ তোমাদেরকে। আল্লাহ হাফেজ।